স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো ব্যক্তি আইন ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয় তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সীমান্তে পুশিনের বিষয়ে ভারতের সাথে কথা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও ভারত উভয় দেশে আগ্রহী। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি এবং সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এই সংবাদ সম্মেলনের আয়োজন। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সরকার চাইছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক, তবে সকল শর্ত পূরণ করে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে সেক্ষেত্রে সরকার বাধা দিবে না বলেও জানান তিনি। একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। সীমান্তে পুশিনের ঘটনায় ভারত সরকার জড়িত নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ পরিস্থিতির বহিঃপ্রকাশ। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। এ সময় তিস্তা এলাকায় ব্যারেজ নির্মাণে প্রায় 20,000 কোটি টাকা ব্যয় হতে পারে বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। এটা হবে ওভার 5 or 7 years। আপনি খেয়াল করে দেখবেন, এই টাকাটা বাংলাদেশ সরকারই আসলে দিতে পারে, এটা কোনো বড় টাকা মোটেও না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ক্রীড়া মন্ত্রণালয় সহ দেশের সর্বস্তরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে বিরোধী ও দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে জনগণমুখী। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে 2026-27 অর্থ বছরের জন্য জামাত ইসলামের ছায়া বাজেট প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে বাজেট কার্যকর হবে না বলেও জানান জামাতের আমির। আগামী অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করে জামাত। এসএম আরিফের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের ছায়া বাজেট প্রস্তাব করেছে জামায়াত ইসলামী। দলটির প্রস্তাবিত বাজেটের আকার 8,39,505 কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে 1,73,579 কোটি টাকা। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ছায়া বাজেট প্রস্তাব ঘোষণা করেন জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি জানান, রাজস্ব অর্জনে কর আদায়ে দুর্নীতি দূর করতে হবে। কর আদায়ের দুর্নীতি হ্রাস করতে হবে। কর আদায়ের মধ্যে ব্যাপক দুর্নীতি আছে, ভালো লোক তো অবশ্যই আছে, সেটাই করতে হবে। এর আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যাংক, বিমা, আর্থিক খাত সহ সকল ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ দেখা যাচ্ছে। সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এইভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাঁচছে, স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক, বিমা কর্পোরেশন। এটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? তিনি জানান, বাজেট বাস্তবায়নে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা এই বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না, এই বাজেট 18 বা 20 কোটি মানুষের জন্য হতে পারে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব, সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। বিরোধী দলগুলোর ছায়া বাজেটের ইতিবাচক প্রস্তাব গ্রহণ করলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। জনবান্ধব একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় আমরা পেশ করতে যাচ্ছি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে সহজ শর্তে এবং স্বল্প সুদে তরুণদের ঋণের ব্যবস্থা, পাশাপাশি স্টার্টআপ ফান্ড নামে 500 কোটি টাকার তহবিল ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এসব কথা জানান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা বেশি, তাদের দেশে এবং দেশের বাইরে উপযুক্ত চাকুরির পাওয়ার ব্যবস্থা করা হবে। পরে ইসলামী ব্যাংক প্রসঙ্গে কথা বলেন বিরোধী দলের সদস্যরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকটির RDS প্রকল্পের সব অর্থ পাচারের তদন্ত করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে দখল ও মব সৃষ্টির পাঁয়তারার তদন্ত করা হবে। জবাবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যাংকে পরিবর্তন যে কোনো সময় আসতে হবে, তবে তা হতে হবে গ্রাহকদের স্বার্থে। তিনি বলেন, ইসলামী ব্যাংককে ফ্যাসিস্টরা ধ্বংস করেছে, এখনও সেই ষড়যন্ত্র চলছে। ধন্যবাদ। আমরা কারিগরি শিক্ষার দিকে মনোযোগী হই নাই, এই জন্য বর্তমান সরকারের কর্মসংস্থান সৃষ্টিকল্পে আমরা প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট এবং সারা দেশে ভোকেশনাল স্কুল সৃষ্টির মাধ্যমে এবং চাকরিকে মাথায় রেখে সেই ট্রেনিংগুলো দেওয়া হবে। গ্রাহককে বলে দিয়েছে, বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে, বলেছে। এটা রেকর্ড ভিডিও। তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। সন্তান তার মায়ের কোলেই তো নিরাপদ। ওরা তো সৎমা হয়ে এসেছিল, ওদের কোনো দরদ ছিল না, ওরা ডাকাতি করেছে। এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে। আবার যদি সর্ববৃহৎ ব্যাংকের একই বিপদ বিপর্যয় ঘটে, তাহলে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো? মাননীয় স্পিকার, আজান হয়ে গেছে, আমার কথা আমি এখানেই শেষ করলাম। আমি আপনার মাধ্যমে একটা প্রতিকার চাই, ব্যাংকটা বাঁচুক, আমরা এটাই চাই। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে 10টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সকাল 10টায় প্রধানমন্ত্রী একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট 12টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল, যার মধ্য থেকে যাচাই বাছাই শেষে 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর সিংহভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে জোগানো হবে। প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সর্বোচ্চ জোর দেওয়া হবে। তবে একনেক সভায় অনুমোদন পায়নি বহুল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 16 জন নির্ধারিত করেছে আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমানের চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। সাদিয়া হক মই রিপোর্ট। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানি আগামী 16 জুন দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 জন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান। সংক্ষিপ্ত শুনানি শেষে হাইকোর্টের রায় স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, রায় স্থগিতের ফলে বিচার বিভাগে প্রশাসনিক স্থবিরতা কেটেছে। এই রায়টি যদি স্থগিত না করা হয়, তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল, সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি, বরং এটা আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এটা এই অধ্যাদেশ এবং তার সংশোধনীটি পার্লামেন্টে পাশ করা হয়নি। অন্যদিকে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার বিষয়টি আদালত অবমাননার শামিল বলে জানান আইনজীবী শিশির মনির। তারা যে সচিবালয় এখানকার বিলুপ্ত করে দিয়ে মাননীয় আইন মন্ত্রণালয়ের অধীনে যে ন্যস্ত করেছেন, আমি মনে করি
এই কাজটা হয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, হয়ে যাওয়া কাজটাকে আবার আনডান করাটা তাদের উচিত হয় নাই। কোনো না কোনো দিন হয়তো তারা পস্তাবেন এই কাজের জন্য। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসেনসেন। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করা হয়। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা করা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে এমন খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। তিনি বলেন, এমন কোনো আলোচনা হয়নি। সচিবালয়ের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। আমি জানি না এই নিউজ কোথেকে আসলো। আমরা আধুনিক নায়িকা করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়ে দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের সাথে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্স সহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। প্রশাসক জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করা হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে সিটি কর্পোরেশন সব ধরনের আইনি সহযোগিতা দেবে। যাদের ট্যাক্স বকেয়া রয়েছে তাদের ছাড় দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। ঢাকা শহরটা আমাকে ওন করতে হবে, এটা মালিক আপনারা, আমরা মালিক, এটা তো আপনারা মালিক, তো মালিকের সামনে ঢাকা শহরটা গান্দা থাকবে, এটা তো হয় না। সারা বিশ্বে প্রমাণ হবে যে বাংলাদেশ ঢাকা শহর সবচেয়ে নোংরা, ঢাকা শহর বায়ু সবচেয়ে খারাপ। এটা যখন পত্রিকায় আসে দেখে কি আমাকে ভালো লাগে? তো ভালো লাগে না। তো এটার জন্য আমরা সবার সহযোগিতা চাই। গণতান্ত্রিক অবকাঠামো গড়ে তোলার জন্য এমপিদের সহযোগীদের সৎ থেকে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সংসদ সদস্যবৃন্দের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে একথা জানান তিনি। এ সময় আসন্ন বাজেটে মাথায় রেখে দেশে রেভিনিউ ও ডেভেলপমেন্ট সেক্টরে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে নির্দেশনা দেন চিফ হুইপ। বলেন, অদৃশ্য এক বাধার কারণে এখনও সমাজ ব্যবস্থা ভঙ্গুর অবস্থা রয়েছে। দেশের মানুষকে স্বাবলম্বী করা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন। এই সরকার টাকাটা পাবে কোথায়? এই রেভিনিউ কালেকশন হবে। আপনাদের যেটা জানতে হবে সেটা হলো রেভিনিউ কালেকশন হওয়ার ব্যাপারে। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি কেউ চ্যালেঞ্জের কথা বলে, আপনার কি চ্যালেঞ্জ মোকাবেলা করেন? ইজ দ্য চ্যালেঞ্জ টু কালেক্ট দ্য রেভিনিউ। আমরা 9 লাখ কোটি টাকা বাজেট দেবো, আমরা 9 লাখ কোটি টাকা পাবো কই? জনগণের গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি শহীদ উদ্দিন মাহবুব স্বপন। তিনি বলেন, রাজনৈতিক দর্শনে রাষ্ট্র পরিচালনা মানে কেবল রাজনৈতিক দলের একচেটিয়া কর্তৃত্ব নয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটি স্তরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে প্রকৃত গণতন্ত্র। জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংস্কারের জন্য চলা ট্রেন যদি চলতে না পারে তাহলে সংস্কার হবে না বলে মন্তব্য করেন শহীদ উদ্দিন মাহবুব স্বপন। সংস্কারের ট্রেন যাত্রা করবে, যদি ট্রেন স্টেশনে আসে তবেই তো সংস্কারের রাজনীতি হবে। কিন্তু যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, যেটি চলবার জন্য এখন তৈরি হয়েছে, সেই ট্রেনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ট্রেন যদি যাত্রা করতে না পারে তাহলে আমার অংশীদারিত্ব রাজনীতির যে সংগ্রাম, সেই সংগ্রামও হারিয়ে যাবে। কারণ এই ভিত্তি, ন্যূনতম ভিত্তির যেই সংস্কারটুকু হওয়া দরকার, তার উপরে দাঁড়িয়ে আমার যে দীর্ঘ লড়াই, আমার সে লড়াই সংগ্রামটা করব।
ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্স সহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি। সবকটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সচিবালয় তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সমস্ত জটিলতা, কুচক্রি মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ ফুটবলের সকল খেলা সরাসরি সম্প্রচারের অনুমতি পেয়েছে বাংলাদেশ। ফিফার সাথে দীর্ঘ আলোচনা এবং দর কষাকষির মধ্য দিয়ে সংস্থাটির কাছ থেকে $3.85 মার্কিন বিনিময়ে প্রচার স্বত্ব কিনেছে বিটিভি। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো, আমি আবার বলছি, জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এর অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের আজকের সকল ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা অত্যন্ত আজকে আশায় বুক বাঁধবেন যে আমরা ইনশাআল্লাহ আমাদের বিটিভির মাধ্যমে আমাদের যারা সত্যগুলো নিয়েছে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। পাশাপাশি আমরাও চেষ্টা করছি যে ডিজিটাল যে বড় বড় বিলবোর্ডগুলো রয়েছে আমাদের, এবং ডিজিটালি বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। বিটিভি ছাড়াও আরও 2টি বেসরকারি টেলিভিশন, ওটিটি এবং টেলিকম প্ল্যাটফর্মে ফিফা বিশ্বকাপের সকল খেলা সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তারা। আপনাদের সহযোগিতার মাধ্যমে এমনি আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।